আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই থেকে শুরু হচ্ছে কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন। জুনে বাজেট বরাদ্দের পর চূড়ান্ত সিদ্ধান্ত, স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই কারো। সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত, দাবি সংসদ সদস্যদের। জনগুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে মতাদর্শিক লড়াই প্রাধান্য পেয়েছে বলছেন বিশ্লেষকরা। শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনে সারা দেশে নানা আয়োজন। বিহারে বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন ও শান্তি শোভাযাত্রা, মানব জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা। পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান, বার্তা দেশটির সর্বোচ্চ নেতার। সাহসিকতার জন্য আইআরজিসির প্রশংসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা, কোন নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানিয়েছেন, জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এই ক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকারের কোনো অংশই সরকার বিলুপ্ত করবে না। এগুলোর অধিকতর শক্তিশালী সরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। স্থানীয় সরকারের সব পর্যায়ে 15 বছর অনেকটা নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের। স্থানীয় হলেও তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। নতুন প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এই অবস্থায় দলটির নেতাকর্মীরা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না। অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। সংসদ কি কেবল বিতর্ক আর সমঝোতার মঞ্চ, নাকি জনগণের ভাগ্য বদলে প্রকৃত সূতিকাগার? বরাবরই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এমপিরা সংসদকে প্রাণবন্ত আর অংশগ্রহণমূলক দাবি করলেও বিশেষজ্ঞদের মূল্যায়ন ভিন্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদীয় গণতন্ত্রের প্রাণ, সেখানে বড় ঘাটতি আছে বলে দাবি তাদের। সে সাথে স্পষ্ট ছিল সরকার আর বিরোধী দলের ভারসাম্যের অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে দলীয় মতাদর্শিক লড়াই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে দাবি তাদের। শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ সময় পর যেখানে সরকার আর বিরোধী দলের মতদ্বৈততা থাকলেও জাতীয় সংকট সমাধানে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এমপিরা বলছেন, এবারের সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত, সেই সাথে সংসদকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সবাই। তবে বিশেষজ্ঞরা সংসদের প্রথম অধিবেশনের বিশ্লেষণ করছেন ভিন্নভাবে। তাদের মতে প্রথম অধিবেশন কাঙ্ক্ষিতভাবে কার্যকর হয়নি, বিরোধী দলেরও ছিল না শক্তিশালী ভূমিকা। এই সংসদটা অনেকটাই ফর্মাল এবং ইনফর্মালের মাঝামাঝি একটা গ্রে লাইনে অবস্থান করে বলে আমার মনে হয়েছে। সমঝোতার সংসদ অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা সবাই এক জায়গায় থেকে আসলে আন্দোলনটা করেছে। জুলাই সনদ, জাতীয় সংকট, মুক্তিযুদ্ধ আর রাজনীতি নিয়েও সরকারি ও বিরোধী দলের শক্তিশালী ভূমিকা ছিল না বলেও অভিমত এই বিশ্লেষকদের। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ দেশের বৌদ্ধ সম্প্রদায় নানা আচারে দিনব্যাপী তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছে। রাজধানীর নদ্যায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে গুলশান, কালাচাঁদপুর, পশ্চিম পাড়ায় বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে ভিক্ষু, ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা সহ নানা আয়োজন রয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছে। এদিকে রাজধানীর বাইরেও নানা আচারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন হচ্ছে। চট্টগ্রামে প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে মোমবাতি প্রজ্বলন, পঞ্চশীল, অষ্টশীল, বৌদ্ধ মূর্তিকে স্নান করানো সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন তারা। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন ধর্মগুরু, বৌদ্ধ সংগঠনের প্রতিনিধি, সন্ন্যাসী ও সাধারণ বৌদ্ধরা। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে তেহরান, এমন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ন্যাশনাল পার্সিয়ান গালফ ডে উপলক্ষে গুরুত্বপূর্ণ এই জনপথকে শত্রুমুক্ত করতে বদ্ধপরিকর ইরান লিখিত বার্তায় এমন হুঁশিয়ারি দেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ নীতির আলোকে একটি নতুন বৈশ্বিক ও আঞ্চলিক জোট গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির বিস্তর প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। বলেন, গেল 60 দিন ধরে চলমান উত্তেজনায় দৃঢ়তা, সতর্কতা ও বীরত্বের এক চমৎকার নজির দেখিয়েছে বিপ্লবী গার্ডের সদস্যরা। 2024 সালে ন্যাটোতে যোগদানের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে সুইডেন। ইরান ইস্যুতে জোটটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ সত্ত্বেও ব্রিটেন, ইউক্রেনের সাথে মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে এই সামরিক তৎপরতা। 13টি দেশের প্রায় 18,000 সেনার অংশগ্রহণে মহড়াটি চলবে 13ই মে পর্যন্ত। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সাজোয়াজান। অত্যাধুনিক সমরাস্ত্র আর পদাতিকের সমন্বয়ে এই রণসজ্জা দেখে যুদ্ধের ময়দান মনে হতে পারে। আদতে চলছে সামরিক মহড়া। অরোরা 26 মহড়াটির আয়োজক সুইডেন। বেশ কয়েক বছর পর পর এ ধরনের সামরিক মহড়ার আয়োজন করে থাকে দেশটি। তবে এবারের উদ্দেশ্য কিছুটা ভিন্ন, কারণ 2024 সালে ন্যাটোতে যোগ দেওয়ার পর এবারে স্টকহোমের সবচেয়ে বড় শক্তিমত্তার জানান। মহড়ার মূল লক্ষ্য এখন আর শুধু সুইডেনের নিজস্ব নিরাপত্তা নয়, বরং ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা। হোস্ট নেশন সাপোর্ট, সামরিক লজিস্টিক, দ্রুত সেনা ও সরঞ্জাম মোতায়েন এবং বাল্টিক নিরাপত্তা সহ বিভিন্ন দিক গুরুত্ব পাচ্ছে এই মহড়ায়। বিশেষ করে বাল্টিক সাগরের মাঝে থাকা কৌশলগত দ্বীপ গটল্যান্ডে চলছে যৌথ প্রতিরক্ষা অনুশীলন। যুক্তরাজ্য, ডেনমার্ক এবং ইউক্রেনের সেনারা অংশ নিলেও বিশেষভাবে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, কারণ ইরান যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে বরাবরই নিন্দার গীত গাইতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তা সত্ত্বেও মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে নিউ ইয়র্ক ন্যাশনাল গার্ড সেনারা। সুইডেন যেহেতু নিউ ইয়র্কের নতুন স্টেট পার্টনার, তাই তাদের সাথে এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই কাজে দিচ্ছে। সমন্বিতভাবে কাজ করার একটা পরিষ্কার ধারণা পাচ্ছি, আর ভবিষ্যতের অপারেশনগুলো কেমন হবে সেটাও ভালোভাবে বুঝতে পারছি। 27 এপ্রিল শুরু হওয়া এই মহড়ায় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের স্থল, নৌ, বিমান বাহিনী ও হোমগার্ডের প্রায় 18,000 সেনা। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির দূরপাল্লার আর্টিলারি, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, হেলিকপ্টার, সাজোয়াজান ও যুদ্ধজাহাজ। 13টি দেশের অংশগ্রহণে এ সামরিক তৎপরতা চলবে 13 মে পর্যন্ত।